বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদুল আজহা পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। করোনা নামক সংক্রামক ব্যাধির উদ্ভূত পরিস্থিতিতে আমি আশা করি তোমরা সবাই বাসায় অবস্থান করছো এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না, আর বাসায় বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাইরে থেকে আসার পর অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড পরিমাণ সময় দিয়ে হাত ধৌত করবে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিখ্যাত সাধক দার্শনিক কবি শেখ সাদির কয়েকটি চরণ তোমাদের সামনে তুলে ধরছি। ধৈর্য বিষের মতো মনে হয়, পরে কিন্তু তার ফল বেশ মধুময়। রাজার চেয়ে সুখী কতদিন দুঃখী জন, সন্ত সুধায় ভরা যাহাদের মন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পরিস্থিতিতে তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তোমরা যদি তোমাদের কাজগুলো সঠিকভাবে বাসায় বসে করতে পারো, তাহলে তোমরা নিশ্চয় এর মধুর ফল তোমরা ভোগ করতে পারবে আশা করি। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান এর অধ্যায় নবম এবং পাঠ রেওয়ামিল ও এর প্রস্তুত প্রণালী এবং এর সমস্যা সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বরাবরের মতো আজকে পাঠের জন্য খাতা, কলম, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিশেষ করে গাণিতিক সমস্যা সমাধানের নিয়ম এবং সমস্যা সমাধানগুলো খাতায় লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ রেওয়ামিল ও এর প্রস্তুত প্রণালী এবং এর সমস্যা সমাধান নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা রেওয়ামিল কাকে বলে তা তোমরা বলতে পারবে। রেওয়ামিলের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো তোমরা বলতে পারবে। রেওয়ামিল প্রস্তুত করার পদ্ধতিগুলো তোমরা বর্ণনা করতে পারবে। রেওয়ামিলে কি কি হিসাব বসে না তা বলতে পারবে এবং রেওয়ামিলের গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে রেওয়ামিল নিয়ে একটু আলোচনা করে নিব। প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠান নির্দিষ্ট হিসাব কাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে তার কারবারের সঠিক লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা জানতে চায়। কারবারের সঠিক লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য প্রয়োজন কারবারের সঠিক হিসাব সংরক্ষণ। তাই কারবারের খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে খতিয়ানের ডেবিট উদ্ধৃতগুলো রেওয়ামিলের ডেবিট পাশে এবং খতিয়ানের ক্রেডিট উদ্ধৃতগুলো রেওয়ামিলের ক্রেডিট পাশে সাজিয়ে উভয় পাশের যোগফল সমতা নির্ণয়ের মাধ্যমে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। রেওয়ামিলের উভয় পাশের অর্থাৎ রেওয়ামিলের ডেবিট পাশ ও ক্রেডিট পাশের যোগফল সমান হলে ধরে নেওয়া হয় যে খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। অপরপক্ষে দুই দিকের যোগফল
অর্থাৎ রেওয়া মিলের ডেবিট পার্সের যোগফল ও ক্রেডিট পার্সের যোগফল সমান না হলে বুঝতে হবে যে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণে কোথাও ভুল ত্রুটি আছে। সেক্ষেত্রে অনিশ্চিত হিসাবের মাধ্যমে রেওয়া মিল আপাতত মিল করে পরবর্তীতে হিসাবপত্রগুলো যাচাই করে ভুল ত্রুটি উদ্ঘাটন করে গাণিতিক শুদ্ধতা নিশ্চিত করা হয় এবং অনিশ্চিত হিসাব বন্ধ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আলোচনা থেকে যা আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট কাল শেষে আর্থিক বিবরণীর মাধ্যমে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে যেখান থেকে নেট লাভ বা নেট ক্ষতি জানা যায় এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ দায় এবং মালিকানা সম্পর্কে জানা যায়। এই সমস্ত নেট লাভ বা নেট ক্ষতি এবং আর্থিক অবস্থার সঠিকভাবে নির্ণয় করতে গেলে আমাদেরকে সঠিক হিসাব থাকার প্রয়োজন। আমাদের হিসাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কখনোই আমরা সঠিক নেট লাভ বা নেট ক্ষতি এবং সঠিক আর্থিক অবস্থার সম্পদ ও দায় কখনোই আমরা নির্ণয় করতে সক্ষম হব না। সেজন্যই সঠিক লাভ ক্ষতি এবং সঠিক আর্থিক অবস্থা জানার পূর্বে আমাদের প্রয়োজন আমাদের সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা বা সঠিকতা যাচাই করা। এই যে হিসাবের সঠিকতা যাচাই করার উদ্দেশ্যেই কি করা হয় যে জাবেদা থেকে লেনদেনগুলো খতিয়ানে লেখা হয়। খতিয়ান থেকে যে উদ্ধৃতগুলো বের হয় এই উদ্ধৃতগুলো ডেবিট উদ্ধৃতগুলোকে ডেবিট পাশে লেখা হয় এবং ক্রেডিট উদ্ধৃতগুলো ক্রেডিট পাশে লেখা হয়। যদি আমরা সঠিকভাবে জাবেদা লিখে থাকি এবং সঠিকভাবে জাবেদা থেকে লেনদেনগুলো খতিয়ানে লিখে থাকি এবং খতিয়ানের যদি আমার জের নির্ণয় সঠিক হয় তাহলে রেওয়া মিলে যে ডেবিট উদ্ধৃতগুলো যদি যোগ করি যে যোগফল পাওয়া যাবে, ক্রেডিট উদ্ধৃতগুলো যদি যোগ করি একই যোগফল পাওয়া যাবে এবং এর মাধ্যমে প্রতীয়মান হওয়া যায় যে আমাদের হিসাবগুলো সঠিক আছে। এবং এই সঠিক হিসাব নিয়ে যদি আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করি তাহলে আমাদের সঠিক নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় হবে এবং আর্থিক অবস্থার মাধ্যমে আমাদের সঠিক সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রেওয়া মিল তৈরি করার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তাহলে রেওয়া মিল যদি মিলে যায় তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের গাণিতিক শুদ্ধতা হয়েছে। আর যদি রেওয়া মিল না মিলে তাহলে মনে করতে হবে দুতরফা দাখিলা পদ্ধতিতে কোথাও আমাদের ভুল ত্রুটি হয়েছে। সেটা হতে পারে জাবেদার মধ্যে, হতে পারে খতিয়ানে স্থানান্তর করার সময়, খতিয়ানের যোগ বিয়োগ নির্ণয় করার সময়, অথবা খতিয়ান থেকে জেরগুলো রেওয়া মিলে স্থানান্তর করার সময়। যখন আমাদের রেওয়া মিল মিলবে না তখন আমরা এই বিষয়গুলো তার মানে জাবেদা আমাদের অনুসন্ধান করতে হবে। জাবেদা থেকে লেনদেনগুলো সঠিকভাবে আমরা খতিয়ানে লিখেছি কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। খতিয়ানের জের নির্ণয় সঠিক হয়েছে কিনা এবং খতিয়ানের জেরগুলো সঠিকভাবে রেওয়া মিলে লেখা হয়েছে কিনা এইগুলো যাচাই করলে আমাদের ভুল ত্রুটি উদ্ঘাটন হবে এবং তার শুদ্ধতা করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেওয়া মিল সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি। রেওয়া মিলের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য তোমাদের মাঝে তুলে ধরব। 1 নম্বর আমরা বলেছি জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা যায়। কারণ ভুল ত্রুটি যদি থাকে এই বিষয়গুলো অর্থাৎ জাবেদা বা খতিয়ানে তখন যাচাই করা হয় এবং জাবেদা এবং খতিয়ান সঠিক রূপ নিয়ে আসা সম্ভব হয়। 2 নম্বরে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর হয়, অর্থাৎ রেওয়া মিল প্রস্তুত করা থাকলে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সমস্ত হিসাবগুলো রেওয়া মিলে সারিবদ্ধভাবে লিপিবদ্ধ থাকে এবং সেখান থেকে সহজে আর্থিক বিবরণী প্রস্তুত করা সম্ভব হয়। 3 নম্বরে জাবেদা এবং খতিয়ানের ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন এবং সংশোধন করা যায়।
প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনেছো যে রেওয়া মিল যদি না মিলে তাহলে খতিয়ান এবং জাবেদা এর মধ্যে ভুল ত্রুটি আছে কিনা তা অনুসন্ধান করা হয় এবং ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করা সম্ভব হয়। 4 নম্বরে আমরা বলেছি রেওয়া মিলের সাহায্যে আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কেন আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়? রেওয়া মিলে সম্পদ, দায়, মূলধন, উত্তোলন এবং আয় ব্যয় সকল কিছুই একসাথে পাওয়া যায়। সেজন্য রেওয়া মিলের মাধ্যমে আমরা আর্থিক অবস্থা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি। রেওয়া মিল প্রস্তুত প্রণালী সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে যাবতীয় লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তর করার পর খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা লেনদেনগুলো প্রথমে জাবেদায় লিখি এবং জাবেদা থেকে লেনদেনগুলো খতিয়ানে লিখি। এবং অনেক প্রতিষ্ঠান আছে যারা লেনদেনগুলো জাবেদা না লিখে সরাসরি খতিয়ানেও স্থানান্তর করতে পারে। খতিয়ানে স্থানান্তর করার পর হিসাব বছর শেষে এই খতিয়ানের গুলো জের নির্ণয় করতে হয়, অর্থাৎ উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। রেওয়া মিলের একটি নির্ধারিত ছকে খতিয়ানের ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোকে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করে উভয় পাশের যোগফল নির্ণয়ের মাধ্যমে রেওয়া মিলের তৈরি কাজ সম্পন্ন করতে হয়। এবং রেওয়া মিলে ডেবিটে টাকার একটি ঘর আছে, ক্রেডিটে টাকার একটি ঘর আছে। এখন যাবতীয় সম্পদ, যাবতীয় খরচ, যাবতীয় ব্যয়, যাবতীয় অগ্রিম খরচ, যাবতীয় বকেয়া আয়, বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ ইত্যাদি রেওয়া মিলের ডেবিট পাশের টাকার ঘরে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রেওয়া মিলের ডেবিট পাশের টাকার ঘরে কি কি বসবে? সম্পদ বসবে, খরচ বসবে, অগ্রিম খরচ বসবে, বকেয়া আয় বসবে, বিক্রয় ফেরত বসবে, উত্তোলন বসবে, প্রদত্ত ঋণ বসবে। এই সমস্ত হিসাবগুলো রেওয়া মিলের ডেবিট পাশের টাকার ঘরে বসে। এবং ক্রেডিট পাশের টাকার ঘরে কি বসে? যাবতীয় দায়, যাবতীয় আয় বা লাভ, যাবতীয় অগ্রিম আয়, যাবতীয় বকেয়া ব্যয়, ক্রয় ফেরত ইত্যাদি ইত্যাদি হিসাবগুলো রেওয়া মিলের ক্রেডিট পাশে টাকার ঘরে বসে। এবং আমরা রেওয়া মিলের একটি ছক আলোচনা করব। রেওয়া মিলের ছক জাবেদার ছকের অনুরূপ। জাবেদায় যেমন ছকে যেমন 5টি ঘর থাকে, রেওয়া মিলের ছকেও তেমন 5টি ঘর থাকে। ঘরগুলো কি কি আমরা আলোচনা করি। 1 নম্বর ঘরের নাম ক্রমিক নং অথবা হিসাবের কোড নম্বর। 2 নম্বর হলো হিসাবের শিরোনাম, অর্থাৎ যে হিসাবগুলো আমরা খতিয়ানে লিখেছি সেই খতিয়ানের শিরোনামগুলো এখানে বসবে, যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব। এই হিসাবগুলোর নাম আমরা হিসাবের শিরোনামে করে লিখব। খতিয়ান পৃষ্ঠা আসলে আমরা খতিয়ান থেকে যে লেনদেনগুলো এখানে নিয়ে আসলাম ওই খতিয়ানের পৃষ্ঠাটা এখানে আমরা লিখব। আর ডেবিট টাকাগুলো অর্থাৎ ডেবিটের করে আমরা কি লিখব? যাবতীয় সম্পদের টাকাগুলো জেরগুলো ডেবিটে করে লিখব, যাবতীয় খরচের জেরের টাকাগুলো ডেবিটে লিখব, যাবতীয় অগ্রিম খরচের টাকাগুলো ডেবিটে করে লিখব, বকেয়া আয়ের টাকাগুলো ডেবিটে করে লিখব, বিক্রয় ফেরত থাকলে তা ডেবিটে করে লিখব, উত্তোলন থাকলে তা ডেবিটে করে লিখব, প্রদত্ত ঋণ থাকলে তা ডেবিটে করে লিখব। তারপর আমরা ক্রেডিটে করে লিখব। মানে যে সমস্ত হিসাবের খতিয়ানের যে ক্রেডিট দিকে যায় সেই টাকাগুলো আমরা ক্রেডিটে করে লিখব। সেগুলো কি কি ক্রেডিটে করে যায় সেটা আমরা জানি। কি কি যায়? যাবতীয় দায় যায়, যাবতীয় আয় যায়, যাবতীয় লাভ, যাবতীয় অগ্রিম আয়, যাবতীয় বকেয়া ব্যয়, ক্রয় ফেরত ইত্যাদি হিসাবের টাকার অঙ্কগুলো ক্রেডিট পাশে লিখতে হবে। তো এইভাবে আমরা রেওয়া মিল সম্পন্ন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেওয়া মিলের ছক সম্পর্কে এবং প্রস্তুত প্রণালী সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারলাম। এরপর আমরা একটি রেওয়া মিলের যে সকল হিসাব রেওয়া মিলে বসে না সেগুলি একটু আলোচনা করব। সাধারণত নিম্নলিখিত হিসাব সমূহ রেওয়া মিলে বসে না, যেমন সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক দেনাদার ইত্যাদি ইত্যাদি রেওয়া মিলে বসে না।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে রেওয়া মিল তৈরি করা হয় সমাপনী জেরগুলো নিয়ে। প্রারম্ভিক জেরগুলো সাধারণত রেওয়া মিলে বসে না। তার যে ব্যতিক্রমগুলো, এই ব্যতিক্রমগুলোই তোমাদের মাঝে তুলে ধরা হলো। দেখো, সমাপনী মজুত পণ্য বসে না, প্রারম্ভিক মজুত পণ্য আবার রেওয়া মিলে বসে। সমাপনী মণিহারি আবার বসে না, প্রারম্ভিক মণিহারি বসে। প্রারম্ভিক হাতে নগদ কিন্তু বসবে না, সমাপনী হাতে নগদ বসবে। প্রারম্ভিক ব্যাংক জমা কিন্তু বসবে না, সমাপনী ব্যাংক জমা বসবে। প্রারম্ভিক দেনাদার কিন্তু বসবে না রেওয়া মিলে, কিন্তু সমাপনী দেনাদার বসবে। প্রারম্ভিক প্রাপ্য বিল বসবে না, সমাপনী প্রাপ্য বিল বসবে। আর অন্যান্যগুলো সাধারণত সমাপনীগুলোই রেওয়া মিলে বসে, প্রারম্ভিক বসে না। ব্যতিক্রম শুধু এখানে সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে। আমরা একটি গাণিতিক সমস্যা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রেওয়া মিলে গাণিতিক সমস্যা আমরা, যেমন জনাব হাসানের ব্যবসায় 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত ছিল হাতে নগদ 50,000 টাকা, মূলধন 1,65,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, ক্রয় 60,000 টাকা, দেনাদার 40,000 টাকা, বেতন 20,000 টাকা, মজুরি 10,000 টাকা, মণিহারি 5,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, দালান কোঠা 40,000 টাকা, প্রাপ্য বিল 15,000 টাকা, প্রদেয় বিল 25,000 টাকা। এই সমস্ত হিসাবের জের নিয়ে আমরা একটি রেওয়া মিল প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি রেওয়া মিলের সমাধানটা সেটা করেছি। হাতে নগদ যেহেতু সম্পদ, এটা ডেবিট পাশে বসবে। মূলধন ক্রেডিট পাশে বসবে। বিক্রয় যেহেতু আয়, এটা ক্রেডিট পাশে বসবে। ক্রয় ব্যয়বাচক ডেবিট পাশে বসবে। দেনাদার সম্পদ ডেবিট পাশে বসবে। বেতন ব্যয়বাচক ডেবিট পাশে বসবে। মজুরি ব্যয়বাচক ডেবিট পাশে বসবে। মণিহারি ব্যয়বাচক ডেবিট পাশে বসবে। আসবাবপত্র সম্পদ ডেবিট পাশে বসবে। দালান কোঠা সম্পদ ডেবিট পাশে বসবে। প্রাপ্য বিল সম্পদ ডেবিট পাশে বসবে। প্রদেয় বিল দায় ক্রেডিট পাশে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ক্রমিক নাম্বার লিখেছি, হিসাবের শিরোনামগুলো লিখেছি। খতিয়ান 20টা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা হবে, তোমরা একটু ঠিক করে নেবে, ক্রেডিটের ঘর হবে। এখন আমরা ডেবিট ক্রেডিট উভয় পাশে টাকাগুলো লিখেছি, এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো এখন আমরা ডেবিট পাশে 50,000 যোগ 60,000 যোগ 40,000 যোগ 20,000 যোগ 10,000 যোগ 5,000 যোগ 30,000 যোগ 40,000 যোগ 15,000, মোট যোগফল দাঁড়ায় 2,70,000 টাকা। আমরা ক্রেডিট পাশে যোগ করি, আমাদের আছে 1,65,000 যোগ 80,000 যোগ 20,000, 2,70,000 টাকা। তাহলে আমাদের রেওয়া মিলে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ একই রকম যোগফল হওয়ায় আমরা ধরে নিতে পারি আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিক রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে একটি রেওয়া মিলের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করলাম। তোমরা এটা বারবার অনুশীলন করবে। আজকের পাঠ শেষে আমি আশা করি তোমরা রেওয়া মিল কাকে বলে উত্তর দিতে পারবে, রেওয়া মিলে কি কি হিসাব বসে না তার উত্তর দিতে পারবে, সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের কোন পাশে বসে, আয় ও দায় রেওয়া মিলের কোন পাশে বসে তার উত্তর দিতে পারবে, রেওয়া মিলের উভয় পাশে যোগফল না মিললে কি করতে হয়, এটা তোমরা উত্তর দিতে সক্ষম হবে, কারণ আমরা আলোচনার মাধ্যমে সেগুলো দেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ তৈরি করেছি, বাড়ির কাজটা তোমরা একটু জেনে নাও। জনাব করিমের ব্যবসায় 31 ডিসেম্বর আমরা 2020 এটা ধরে নিয়েছি আমরা সালের খতিয়ানের জেরের ভিত্তিতে একখানি রেওয়া মিল প্রস্তুত করো। হাতে নগদ সম্পদ এটা ডেবিট পাশে বসবে, মূলধন এটা ক্রেডিট পাশে বসবে, বিক্রয় আয় ক্রেডিট পাশে বসবে, ক্রয় ব্যয়বাচক ডেবিট পাশে বসবে, দেনাদার সম্পদ ডেবিট পাশে বসবে, বেতন ব্যয়বাচক ডেবিট পাশে বসবে, মজুরি ব্যয়বাচক ডেবিট পাশে বসবে, মণিহারি ব্যয়বাচক ডেবিট পাশে বসবে, আসবাবপত্র আসবাবপত্র সম্পত্তিবাচক ডেবিট পাশে বসবে, দালান কোঠা সম্পদ ডেবিট পাশে বসবে, প্রাপ্য বিল সম্পদ ডেবিট পাশে বসবে, প্রদেয় বিল দায় ক্রেডিট পাশে বসবে, উত্তোলন হলো ডেবিট পাশে বসবে, পাওনাদার দায় ক্রেডিট পাশে বসবে, উপভোক্তা আয় ক্রেডিট পাশে বসবে, বীমা প্রিমিয়াম ব্যয় ডেবিট পাশে বসবে, সমাপনী মজুত পণ্য দেয়া আছে তারপরেও রেওয়া মিলে বসবে না, প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকাটা ডেবিট পাশে বসবে। এই হিসাবগুলোর জেরের ভিত্তিতে তোমরা একটি রেওয়া মিল
প্রস্তুত করবে। আমি আশা করি তোমরা সবাই প্রস্তুত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে আমার এই ক্লাস উপভোগ করেছো। আমি আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছো। এই ক্লাসের গাণিতিক সমস্যাটা সমাধান করে নিয়ে আসবে এবং আগামী ক্লাসেও তোমাদেরকে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আমরা ক্লাস শেষে সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।